সন্ধ্যা হতে খুব একটা সময় বাকি নেই আর। তা স্মরণে আসতেই রাজের থেকে বিদায় নিয়ে গাড়িতে এসে বসে আরোহী। হেলান দিয়ে লম্বা শ্বাস টানে সে। প্রশান্তিতে সেই শ্বাস ছেড়ে চোখ বুজে নিল। আজ অনেকগুলো দিন পার হবার পর রাজের সাথে তার সাক্ষাৎ। সেই সাক্ষাতে মনের কথাগুলো বলতে পারা যেন মরুর বুকে এক ফোঁটা জলের মতনই অমৃত। পুরোটা পথ অবনী অনেক কথা বললেও খুব একটা বেশি কথা বলেনি আরোহী। চোখ বুজে অনুভব করছিল রাজের সম্মতির ইঙ্গিত দেওয়ার নব্য অনুভূতিগুলো। যেন হৃদয়ে অদ্ভুত এক প্রশান্তি এসে হাতছানি দিয়ে যাচ্ছে আজ। তালুকদার বাড়ির সামনে এসে থামে গাড়ি। অবনী নামতে গিয়েও খানিকটা থমকালো। আরোহীর দিকে চেয়ে হালকাভাবে কাঁধ স্পর্শ করে বলে, আরোহী। ধ্যান ভাঙে আরোহীর। প্রশ্নবোধক দৃষ্টিতে তাকাতেই অবনী ফের বলে, বাসায় এসে গিয়েছি। অবনীর কথা বুঝতেই কয়েকবার চোখের পাতা ঝাপটিয়ে বাইরের দিকে তাকায় আরোহী। অতপর হালকা শ্বাসে নিজেকে স্বাভাবিক করে নেমে পড়ে গাড়ি থেকে। গাড়ির দরজা খুলতেই থমকায় শুভ, কারণ অবনী গাড়ির খুব কাছ ঘেঁষে দাঁড়িয়েছে। হাতে ভাঁজ করা একটা কাগজ নিয়ে শুভর হাতে দিয়ে স্বাভাবিকভাবেই প্রস্থান করে সেখান থেকে। একইভাবে বসে রইল শুভ। কাগজটা খুলে দেখে ছোট একটা লেখা, সময় থাকতে বুঝে যাও, সঠিক মানুষ খুঁজে নাও। সিটে শরীরের ভার ছেড়ে দেয় শুভ। অবনীর দিকে চেয়ে দেখে ইতিমধ্যেই ঘরে প্রবেশ করে ফেলেছে সে। একটা শ্বাস ছেড়ে পুনরায় কাগজটার দিকে তাকায় শুভ। নিঃশব্দে নিজের মাঝে বলে, দুনিয়ায় আর কোনো ছেলে পেলি না? দুই নাছরবান্দা বোন, আমাদের দুই বন্ধুকেই বেছে নিলি, হায় কপাল। ইফতারের সময় হয়ে আসছে, আর মাত্র 5 মিনিট। টেবিলে একসাথে বসেছে ফরিদা আন্টি সহ সকলে। বাইরে থেকে ফ্রেশ হয়ে তাদের সাথে যোগ দিল রাজও। প্লেট সাজিয়ে একে একে সবার সামনে সেট করে দিচ্ছে সাকিব। তাকে হেল্প করছে মধুও। দুইজন মিলেমিশে এমনভাবে কাজ করছে যেন অনেক দিনের পরিচয় তাদের। তুষার তাকিয়ে আছে দুইজনের দিকে, অন্যরকম সে দৃষ্টি। যেন সে চাইছে না মধু আর সাকিব এইভাবে মিলেমিশে কাজ করুক, এতটা ফ্রিলি হোক। তুষারের সে দৃষ্টি ধরে ফেলে মধু। বুঝতে পারে এই দৃষ্টির মানে, কারণ এসব ক্ষেত্রে মেয়েদের দৃষ্টি খুব তীক্ষ্ণ হয়ে থাকে। আনন্দে ভেতর ভেতর হাসে মধু। অতপর সাকিবের দিকে চেয়ে বলে, ভাইয়া আপনি গলা থেকে এটা খুলে ফেলুন। আপনি এখন ইফতার করতে আসছেন, রান্না না। ও হ্যাঁ, ধন্যবাদ। এসব রংঢং ভেবে একটা বিরক্তিকর শ্বাস ছাড়ে তুষার। তার মনোযোগ পাল্টে রাজের কথায়। ইফতারের আর 1 মিনিট বাকি আছে। দুই হাত একত্রিত করে মুনাজাতে নিজেদের চাহিদা ও দোয়া করতে ব্যস্ত সবাই, কারণ এই সময় দোয়া করলে তা সৃষ্টিকর্তার কাছে খুব বেশি গ্রহণযোগ্যতা পায়। আজানের শব্দ ভেসে আসে কানে। ইফতারের সময় হয়ে এসেছে। মুনাজাতের সমাপ্তি ঘটিয়ে নিজেদের প্লেট সামনে টেনে খেজুর মুখে দেয় সবাই। 1 গ্লাস শরবত সারা শরীরের তৃষ্ণা মিটিয়ে হৃদয়কে প্রশান্ত করে নিল। অতপর ইফতারের মনোনিবেশ করে সকলে। খাওয়ার মাঝে নিবি নীরবতা কাটিয়ে বলে, রোজা তো প্রায় শেষ হয়ে এসেছে, সকলের প্ল্যান কি? তুষার খেতে খেতে বলে, এখনো ভাবিনি, ভাবছি। পরে সবাই মিলে একটা সিদ্ধান্ত নিব। রাজও সম্মতি দেয় এতে। ঈদের এখনো 7-8 দিন বাকি আছে। পাশ থেকে সাকিব তাকিয়ে রইল তাদের দিকে। অতপর স্বাভাবিক স্বরে বলে, ব্যাচেলাররা সব বন্ধু একসাথে থাকার বিষয়টা অনেকে অনেক দৃষ্টিতেই দেখে। যদিও অনেক ক্ষেত্রে এটা সত্য হয়ে থাকে, তবে আমার দৃষ্টিকোণ থেকে আপনাদের বিষয়টা সম্পূর্ণই ভিন্ন। এখানে আসার আগে ভেবেছিলাম হয়তো আপনাদের বন্ধু মহলটাও ওই রকমই হবে, এলোমেলো, বেপরোয়া বা কোনো শৃঙ্খলা নেই এমন। এখানে আসার পর আমার ধারণাটা সম্পূর্ণভাবে পাল্টে গিয়েছে। আপনাদের পারিবারিক বিষয়টা মুগ্ধ করেছে আমায়। সত্যি বলতে আপনাদের এই প্রাণবন্ত পরিবারের সদস্য হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে হয় খুব। সাকিবের কথা ভালো লাগলো সবার কাছেই, পছন্দ হয়নি তুষারের। মধুর বিষয়টা নিয়ে এখন সাকিবের ভালো খারাপ সব কথাই বিরক্তিকর মনে হচ্ছে তার কাছে। হাত বাড়িয়ে হালকা করে সাকিবের ঘাড় চেপে ধরে বসে। অতপর বলে, এত পাম না দিয়ে খাচ্ছিস, চুপচাপ খা। নিজেকে ছাড়িয়ে নিল সাকিব। সামনে থেকে ফরিদা আন্টি হালকা হেসে বলে, সাকিব ঠিকই বলেছে, এটা সত্যি একটা প্রাণবন্ত পরিবার। সন্ধ্যার পর বাসায় ফিরে আসে আকাশ। হালকা বাতাসে ছাদের একপাশে দাঁড়িয়ে আছে সে। চেয়ে আছে সুইমিং পুলের পাশে বসে হাসি খুশিতে চমৎকার সময় কাটানো আরোহী ও অবনীর দিকে। ইফতার শেষে সন্ধ্যার ক্লান্ত সময়টা খোলা আকাশের নিচে ফুরফুরে পরিবেশে কাটানোর জন্য সুইমিং পুলটাই বেছে নিয়েছিল তারা। আকাশ ছাদের একপাশ থেকে নীরবে উপভোগ করছে তাদের খোশ গল্পে মগ্ন থাকা মুহূর্তটা। এর মাঝে একজন ছেলে এসে দাঁড়ায় তার পাশে। মাথা নিচু করে বলে, আহনাফ সাহেব এসেছে, আপনার সাথে দেখা করতে চায়। ছেলেটার দিকে না তাকিয়েই আকাশ ছোট করে বলে, পাঠিয়ে দাও। ছেলেটা চলে গেল। তার কিছু সময়ের মাঝেই উপস্থিত হয় আহনাফ। বয়স 26-28 এর মতোই হবে। মিডিয়াম সাইজের একজন সুদর্শন যুবক। আকাশের পাশে এসে দাঁড়ায় সে। মুখে হাসি ধরে রেখেই বলে, কেমন আছেন ভাই? আকাশ স্বাভাবিক স্বরে বলে, ভালো, তুই? এই তো ভাই, চলছে। নীরব রইল খানিকটা সময়। আকাশ তার দিকে চেয়ে বলে, যে জন্য তোকে ডাকা হয়েছে, বিপ্লব আরও 30টা মেয়ে চায়। ভ্রু কুচকায় আহনাফ। আকাশের দিকে চেয়ে বলে, দুঃখা করেছিলেন? আর হঠাৎ মেয়ে চাওয়ার কারণ? উত্তর না দিয়ে আহনাফের দিকে তাকায় আকাশ। দৃষ্টির মানে বুঝতে পেরে মাথা নিচু করে আহনাফ। অতপর বলে, মানে আমি বলতে চেয়েছি এখন মেয়ে কালেক্ট করা খুব টাফ হবে, কারণ রমজান মাস। এই সময়টা মেয়েরা প্রয়োজন ছাড়া বাইরে তেমন একটা বের হয় না, অন্য সময়ের মতো স্বাধীনভাবে ঘোরাফেরাও করে না, বাসাতেই নিজেদের সেফ রাখে। তাছাড়া সব জায়গায় রুশানের লোক ছড়িয়ে আছে, এত কিছুর মাঝে কিভাবে? তাকে থামিয়ে দিল আকাশ। শান্ত স্বরে বলে,
কাজটা সহজ হলে কি দায়িত্ব ভাগ করে দেওয়ার জন্য তোদের খবর দিতাম? অন্য সময় হলে আমি একাই এটা সামলে নিতাম। এমনিতেই আপাতত এসব থেকে নিজেকে আড়াল রাখছি। আশা করছি তোরা হতাশ করবি না। কি যে বলেন ভাই, কখনো হতাশ করেছি? হাসে আহনাফ। স্বাভাবিকভাবে তার দিকে তাকায় আকাশ। ভ্রুকুচকে বলে, শুনেছি আবার বিয়ে করছিস। হ্যাঁ ভাই, আপনি জানেন? মানে এখনও তো কাউকে জানানো হয়নি। হালকা হাসে আকাশ, অতঃপর বলে, কোনো কিছুই আমার অজানা নয়। যাই হোক, এই 4 বছরে এটা তোর কত নাম্বার বিয়ে? ভাই 17 নাম্বার। নিশ্চয়ই এবারও গ্রামের কোনো সহজ সরল সুন্দরী মেয়েকে বেছে নিয়েছিস? ভাই, ফেনীর একটা গ্রামে ছবি দেখেছি, মেয়ে সুন্দরী, তার নাম তিশা। তাই আগামীকাল বিকেলে ফেনী যেতে হবে। গত 4 বছরে 16টা বিয়ে করেছিল আহনাফ, তার মাঝে 13টাই গ্রামের মেয়ে। ঢাকার ছেলের নিজস্ব বিজনেস আছে, বাড়ি গাড়ি সব আছে, ছেলেও রাজপুত্রের মতো। এসব দেখেই সে মেয়েগুলোর বাবারা কুপকাত হয়েছিল। একটা বিয়ে করে কিছুদিন সংসার করে তাকে পাঠিয়ে দেয় বিপ্লবের আস্তানায়, বাছাই করা সুন্দরী দেখে বিনিময়ে মোটা অঙ্কের টাকা। আহনাফ নকল পরিচয় বিয়ে করায় তাকে আজও ধরতে পারেনি সেই মেয়েগুলোর পরিবার। এটা তার 17 নম্বর বিয়ে। ভাবতেই আকাশ প্রশ্ন ছুড়ে, এই সংসারটা কয়দিনের জন্য? দেখি ভাই, কয়েকদিন সংসার করে এটাকেও পাঠিয়ে দিব ওখানে। হাসি পায় আকাশের, কাঁধে হাত রেখে বলে, অমানুষের উদাহরণ দিতে গেলে ব্র্যাকেটে তোর নামটা দিলেও ভুল হবে না। হাসে আহনাফ, যেন আকাশের এমন কথায় গর্বিত সে। আকাশ পুনরায় বলে, এখন আসতে পারিস, খবর পেলেই কাজে লেগে পড়বি। জি আচ্ছা, বলেই প্রস্থান করে আহনাফ। আকাশ পুনরায় তাকায় আরোহী ও অবনীর দিকে। খানিকটা সময় তাকিয়ে থাকতেই দুজনকে নিয়ে অদ্ভুত চিন্তা মাথায় আসে তার। চোখ বুজে কল্পনা করে, অত্যাচারিত হওয়া সে মেয়েগুলোর মাঝে আরোহী ও অবনীও আছে। তারা আত্মচরিত হচ্ছে, কাতরাচ্ছে, বাঁচানোর জন্য আকাশকে করুণভাবে ডাকছে। ভাবতেই চোখ খুলে নিল আকাশ। পরপর কয়েকটা শ্বাস নেয় সে। নিজেকে প্রশ্ন করে, এসব কি ভাবছে? ভাবনাতেই সহ্য হচ্ছে না তার। এসব ভাবনাতে আনতেও নারাজ সে, কারণ আরোহী তার ভালোবাসা, অবনী তার খুব আদরের ছোট্ট বোন। ছাদের এক পাশে দাঁড়িয়ে আছে তুষার, তার পাশে মধু। কথা বলছে দুইজন। কথার মাঝে মধুর মূল উদ্দেশ্য নিলয় সম্পর্কে জানা, তার ছবি দেখা। তাই খানিকটা আগ্রহ নিয়ে বলে, আচ্ছা, আপনি বললেন আপনার আরেকটা ফ্রেন্ড ছিল, কি যেন নাম? ও হ্যাঁ, নিলয়। ওই ভাইয়াটা কেমন ছিল? তুষার আফসোস ও কষ্ট নিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, সে ছিল সবার থেকে অন্যরকম। কেমন? আমারও জানার খুব ইচ্ছে হচ্ছে। তুষার কিছুটা বলতে যাবে, তার আগেই সেখানে উপস্থিত হয় সাকিব। মধুর দিকে চেয়ে বলে, আপনাকে নিচে ডাকছে ফরিদা আন্টি। বলেই তুষারের দিকে চেয়ে তার সামনে এগিয়ে যায় সাকিব। এই মুহূর্তে সাকিবের আগমন খুবই বিরক্ত করেছে মধুকে। তীব্র রাগে 2 হাত মুষ্টিবদ্ধ করে নেয়। নীরবে পরপর কয়েকটা শ্বাস ছেড়ে নিজেকে শান্ত রাখার আপ্রাণ চেষ্টা করছে সে। এর মাঝেই সাকিব পুনরায় তার দিকে চেয়ে বলে, তাড়াতাড়ি যেতে বলেছে। যাচ্ছি। নিচু স্বরে কথাটা বলেই চলে গেল মধু। তুষার সাকিবের দিকে চেয়ে বলে, একটু কথা বলার সুযোগ পেয়েছিলাম, আসার আর সময় পেলি না? এর মাঝেই বেজে ওঠে তুষারের ফোন। দেখে বাসা থেকে মায়ের কল। রিসিভ করেই সালাম দেয় তুষার। ওপাশ থেকে সালাম নিয়ে তার মা গ্রাম্য ভাষায় বলে, বাবা এখন কোথায় আছিস? বাসায় মা। কেন, কিছু হয়েছে? এখনই রওনা দিয়ে 2 দিনের জন্য বাড়িতে আয়। কেন মা, কোনো সমস্যা হয়েছে কি? খানিকটা থামে তুষারের মা, অতঃপর বলে, আগামীকাল তিশাকে দেখতে আসবে, পছন্দ হলেই বিয়ে হয়ে যাবে, এমনটাই কথাবার্তা চলছে। অবাক হয় তুষার, খানিকটা বিস্ময় নিয়ে বলে, কি বলছো মা? তিশার বিয়ে মানে? বাচ্চা একটা মেয়ে, সবে মাত্র কলেজে উঠেছে, এত তাড়াহুড়োর মানে কি? ওপাশ থেকে তার মা বলে, আমিও এই কথাই বলেছিলাম, কিন্তু তোর বাবা কথা দিয়ে ফেলেছে। ছেলের ঢাকায় বড় বিজনেস আছে, বাড়ি গাড়ি সবই আছে, দেখতেও রাজপুত্রের মতো। তাই তোর বাবা বলেছে, এমন সম্বন্ধ সবসময় আসে না। তিশার ভাগ্য খুবই ভালো, তাই এমন উঁচু পরিবার থেকে প্রস্তাব এসেছে। তবুও মা। এই সময়ে তুষারকে থামিয়ে দিল তার মা। তোর বাবা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, সবকিছু এক প্রকার পাকাও করে ফেলেছে। পাত্রপক্ষ আগামীকাল দেখতে আসবে, পছন্দ হলেই বিয়ে। মায়ের কথা শেষ হতেই তুষার বলে, আমার বোন কি অপছন্দ করার মতো পাত্রী নাকি? তার মানে বুঝতেই পারছিস, হয়তো কালই বিয়ে হয়ে যাবে। খানিকটা সময় ভাবান্তর হয়ে নিশ্চুপ থাকে তুষার। হয়তো আচমকাই এমন খবর পাওয়ায় চিন্তাভাবনায় এলোমেলো হয়ে পড়েছে তার। ভাবনার মতো কিছু না পেয়েই বলে, আচ্ছা মা, আমি এখনই রওনা দিচ্ছি। রাত তখন 8টা। নিজের প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগে গোছাতে ব্যস্ত তুষার। এই ব্যস্ততা নিবিড়ের মাঝেও অনেক কষ্টে নিবিড়কে সাথে যাওয়ার জন্য রাজি করিয়েছে তুষার। সাকিব যাবে না, অথচ সে সবসময় বলতো তিশার বিয়েতে তুষার ও সে মিলেই সবকিছু করবে। আজ হুট করে কেন এই ছেলে বেঁকে বসলো, সেটাই তুষার বুঝে উঠতে সক্ষম হচ্ছে না। হঠাৎ করে বাড়িতে যাওয়ার ঘোর আপত্তি সাকিবের। তুষার বলল, জোর করে লাভ নেই। বাধ্য হয়ে হাল ছেড়ে দেয় সে। অন্যরাও যাচ্ছে না, কারণ এখনও বিয়েটা অনিশ্চিত। দেখতে আসবে, পছন্দ হলেই বিয়ে, না হলে নাই। ব্যাগ গুছিয়ে নেয় তুষার। রাজ হালকা ইশারা করতেই ফরিদা আন্টি একপাশে ডেকে নেয় তাকে। পাত্রপক্ষ দেখতে আসা ও বিয়ে সম্পর্কে কিছু পরামর্শ দেয় ফরিদা আন্টি। এর মাঝেই তুষারের মানিব্যাগটা হাতে নিয়ে বেশ কিছু টাকা গুজে দেয় রাজ। অতঃপর রেখে দিল আগের জায়গাতে। কারণ তুষার একটু ফাজিল টাইপের হলেও এই মুহূর্তে এমনি হাতে টাকা দিলে নিতে চাইতো না সে, তাই এই পদ্ধতি অবলম্বন করতে হয়েছে। তাছাড়া এই কাজে কখন কোথায় টাকার প্রয়োজন হয়। টিকিট হাতে নিয়ে ব্যাগ কাঁধে কাউন্টারের সামনে এসে দাঁড়িয়ে রইল তুষার ও নিবিড়।
রাত তখন 9:55। গাড়ি ছাড়তে এখনো 5 মিনিট বাকি। যাত্রীরা উঠতে শুরু করেছে একে একে। সিগারেটে পরপর টান দিয়েও শেষ করতে পারছে না নিবিড়। ইদানিং ডিপ্রেশনে ডুবে সিগারেট খাওয়া ধরেছে সে, তবে খুব একটা বেশি না, দিনে 2টা অথবা 3টা, তাও লুকিয়ে বা সবার আড়ালে। গাড়ি ছাড়ার সময় হতে স্মোকিং শেষ করার জন্য তাড়া দেয় তুষার। নিবিড় বাধ্য হয়ে ফেলে দিল সিগারেটের অবশিষ্ট অংশটুকু। পকেট থেকে 2টো সেন্টার ফ্রুট ছিঁড়ে মুখে ঢুকিয়ে নিল সে। অতঃপর চিবোতে চিবোতে গাড়িতে উঠে পড়ল দুইজন। সৌভাগ্যবশত মাঝখানে সিট পেয়েছিল, খুব একটা ঝাঁকি খাওয়ার টেনশন নেই। ভাবতেই নিশ্চিন্তে সিটে শরীরের ভার ছেড়ে দিল দুইজন। হয়তো মহিপাল পৌঁছাতে পৌঁছাতে ভোর রাত হয়ে যাবে। ডিনার শেষে বেলকনিতে দাঁড়িয়ে আছে রুশান, গায়ে একটা পাতলা টি-শার্ট। আগামীকাল ফিরে যেতে হবে তাকে। এমনিতেও জটিল হয়ে উঠেছে সবকিছু। বিদ্যুতের হঠাৎ নিস্তব্ধতা মোটেও ভালো লক্ষণ নয়। রুশানকে কয়েকবার মারতে চেয়েও এখন তার প্রতি এতটা গুরুত্ব দিচ্ছে না বিদ্যুৎ। এমনকি রিমিকেও ছাড়েনি সে। তাহলে হঠাৎ এমন নীরব হয়ে যাওয়ার কারণটা কি? এর পেছনে বিদ্যুতের কোনো উদ্দেশ্য নেই তো, নাকি লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর পরিকল্পনা? আকাশকে সন্দেহ হলেও প্রমাণ ছাড়া কিছুই করতে পারছে না সে। নিলয় বলেছিল নিজেদের মাঝেই বিশ্বাসঘাতক লুকিয়ে আছে, অথচ তারও কোনো হদিস মিলছে না। গ্রিলে হাত রেখে দুশ্চিন্তায় একটা তপ্ত শ্বাস ছাড়ে রুশান। আচমকায় হৃদয় কাঁপিয়ে দেওয়া স্পর্শে পুরো শরীর শীতল হয়ে ওঠে তার। রিমি এসেছে, তাকে পেছন থেকে জড়িয়ে ধরেছে তীব্র অনুভূতি নিয়ে, খুব যত্নে। রুশানের পিঠে মাথা রেখে চোখ বুজে নিল সে। নীরবতায় কিছু সময় অতিবাহিত হলো। রুশানকে নিশ্চুপ দেখে তার মনের অবস্থা খানিকটা বুঝতে পারে রিমি। পেছন থেকে সরে সামনে এসে দাঁড়ায় সে। হালকা স্পর্শে রুশানের বুকে হাত রেখে বলে, মন খারাপ? আমি কি অবুঝ? চলে যাচ্ছেন দেখে মন খারাপ, তাই না? রিমির নীরব প্রশ্নে একটা শ্বাস ছাড়ে রুশান। অতঃপর বলে, হয়তোবা, তবে এই দূরত্ব হয়তো দীর্ঘ হতে পারে। খানিকটা মন খারাপ হলো রিমির, তবুও প্রকাশ করেনি তা। স্বাভাবিক ভাব রেখেই বলে, আমি অপেক্ষায় প্রহর গুনব, যদি আর ফেরা না। এতটুকু বলতেই হাতের আলতো স্পর্শে রুশানের মুখ চেপে ধরে রিমি। চোখের দিকে চেয়ে বলে, আল্লাহ না করুক, এমনটা কখনো হবে না ইনশাল্লাহ। আরও অনেক কঠিন সময় ছিল। মনে আছে একবার আমার এক্সামের সময় আপনি অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন। তারপর আমি এক্সাম হল থেকে বেরিয়ে ছুটে গিয়েছিলাম। ফলস্বরূপ আমার জিপিএ কমে গিয়েছিল। ক্লাস মিস হলেও আমার কোনো দুঃখ ছিল না, কারণ আপনাকে ফিরে পেয়েছিলাম। এরপরেও অনেক বিপদ এসেছিল, আমরা পার করেছি, হয়তো সামনেও আসবে। আমরা একসাথেই সেগুলোও কাটিয়ে তুলব। সবশেষে আমরা একসাথে বাঁচব। বলেই রুশানের গালে আলতো করে হাত ছোঁয়ায় রিমি। মায়াবী দৃষ্টিতে চেয়ে আছে রুশানের চোখের দিকে। তাকিয়ে রইল রুশানও। এক অন্যরকম ভালো লাগায় গালে রাখা রিমির হাতটা ধরে গভীরভাবে চুমু এঁকে দিল তাতে। রিমির চেহারায় সুখের ছাপ ফুটে ওঠে, যেন স্বামীর ভালোবাসাতেই তার সর্বসুখ, যা বুঝতে পারে রুশান। মাঝে মাঝে ইচ্ছে করে এক সমুদ্র ভালোবাসায় মেয়েটাকে ভাসিয়ে দিতে সেই উত্তাল সমুদ্রে। রাত তখন 11টা। খাওয়া দাওয়া শেষে মায়ের পাশে এসে বসলো আকাশ। আরোহী ও অবনী ঘুমানোর উদ্দেশ্যে পা বাড়ালো নিজেদের রুমে। টেবিলে থাকা প্লেট বাটিগুলো গোছগাছ করছে একজন। শুভ পাশে থেকে দেখিয়ে দিচ্ছে তাকে, ভালোভাবে পরিষ্কার করতে বলছে। এই দিকটায় পানি পড়ে আছে, এটা মুছে নাও, এমন নানান নির্দেশনা। সেদিকে এক পলক চেয়ে দৃষ্টি সরায় আকাশ। তার এখন অন্য বিষয়ে মন পড়ে আছে, যা নিয়ে কথা বলতেই মূলত মায়ের পাশে বসা। বিষয়টি আরোহীকে নিয়েই। আকাশের দিকে তাকায় তার মা। খানিকটা কৌতূহল নিয়ে বলে, কি যেন গুরুত্বপূর্ণ কথা বলবি, এখন বল। খানিকটা সময় নিল আকাশ, অতঃপর সোজাসাপটাভাবেই বলে, মা, আমি বিয়ের ব্যাপারে ভাবছি ঈদের পর আরোহীর এক্সাম শেষ হলেই বিয়ের আয়োজন শুরু করব। যেহেতু আরোহীও এই বাড়ির মেয়ে, সেহেতু কোনো সাধারণভাবে বিয়েটা হবে না, তাই আগে থেকেই প্রস্তুত হওয়া উচিত সকলের। আকাশের মুখে আচমকায় এমন কথা শুনে সেদিকে ফিরে তাকায় শুভ। অবাক না হলেও ভ্রু কুচকায় খানিকটা। মায়ের দিকে চেয়ে আকাশ ফের বলে, আমি এক প্রকার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। বাবা আরাফকে নিয়ে বাড়িতে ফিরলে তার সাথেও কথা বলবো এই ব্যাপারে। এখন তোমাকে বলার কারণটা হলো, আমি চাই তুমি একটু একটু করে কৌশলে আরোহীকে বোঝাবে, যেন সব কিছুর জন্য সে মানসিকভাবে প্রস্তুত থাকে। হাতে গ্লাস ও জগ নিয়ে কাজের ভঙ্গিতে ধীর পায়ে নড়াচড়া করছে শুভ। কিছু না শোনার ভান করে থাকলেও তার মনোযোগ আকাশের কথার দিকেই। তাদের মাঝে আলোচনার পরিসমাপ্তি ঘটতেই আকাশের দিকে চেয়ে শুভ নিজের মাঝে নিঃশব্দে বিড়বিড় করে বলে, এখন থেকে সামনে যা কিছু হবে তার জন্য উচিত তোমার নিজেকেই প্রস্তুত রাখা। সকাল 9টায় ঘুম ভাঙে তুষারের। ক্লান্তি নিয়ে বাড়ির উঠানে এসে দাঁড়ায় সে। গতকাল মহিপাল থেকে নেমে এসে বাড়ি অবধি পৌঁছাতে প্রায় রাত 3:30 বেজে গিয়েছিল। রাতের বেলায় এমনিতেও গাড়ির সংকট ছিল। বাড়ি ফিরে একেবারে সেহরি ও ফজরের নামাজ শেষ করেই ঘুম দিয়েছিল দুইজনে। নিবিড় এখনও ঘুমাচ্ছে। কলপারে গিয়ে মুখ ধুয়ে নিল তুষার। অতঃপর এগিয়ে গেল বাড়ির দক্ষিণ পাশে পুকুরের সিঁড়িটার দিকে। তার পাশে একটা বড় গাছ, যে গাছের ছায়া ছড়িয়ে আছে পুরো সিঁড়ি জুড়ে। সেখানেই পুকুরের দিকে চেয়ে আনমনে বসে আছে তিশা। হালকা চিকন করে শরীর, ফর্সা স্কিনে খুব বেশি মিষ্টি চেহারা তার। গতকাল তো পাশের বাড়ির এক ভাবি
তার চেহারাকে চিনির সাথে তুলনা করে বলেছিল, বড় হয়ে চেহারাটা একদম চিনির মতো কিচকিচে মিষ্টি হয়ে গেছে। তাই তো কোনো গ্রামের ছেলে না, একদম ঢাকা থেকে রাজকুমার এসেছে তার রাজ্যে রাজকুমারীকে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে। খানিকটা দূরে দাঁড়িয়ে বিষণ্ণতায় ঘেরা তিশার দিকে তাকায় তুষার। তার একটা মাত্র ছোট বোন, একটা আকাশি রঙের 3 পিসের সাথে হালকা রঙের ওড়না, ম্যাচিং করা পায়জামার সাথে পায়ে একজোড়া স্যান্ডেল, গ্রামীণ মেয়েরা যেভাবে নিজেদের গুছিয়ে রাখে। ভাইয়ের আগমনে উদাসীনতা কাটে তিশার, উঠে দাঁড়িয়ে জায়গা করে দেয় ভাইকে বসার জন্য। বসে তুষার। তিশাকেও পাশে বসতে বলে সে, পাশে বসে তিশা। তার মনের বিষণ্ণতা বুঝতে সময় লাগেনি তুষারের। বিয়ের এই সময় সব মেয়েই এমন দুশ্চিন্তার মধ্য দিয়ে সময় পার করে। তাদের জীবনসঙ্গী কেমন হবে, নতুন জীবন কতটা সুখের হবে, এমন নানান দুশ্চিন্তা। তিশার মাঝেও তার ব্যতিক্রম নয়। বোনকে বোঝায় তুষার। হালকা মলিন হাসিতে সব বুঝে নেওয়ার মতো মাথা নাড়ে তিশা। খানিকটা সন্দেহ হতেই ভ্রু কুচকায় তুষার। কৌতূহল নিয়ে বলে, তুই কি আমার কাছে কিছু লুকাচ্ছিস? কই না তো ভাইয়া। তিশার অস্বীকারের মাঝেও কেমন স্বীকারোক্তি মিশে আছে। তুষার পুনরায় প্রশ্ন করে, এই বিয়েতে তোর মত আছে নাকি অমতই সব হচ্ছে? নিশ্চুপ রইল তিশা। তুষার বোনকে অভয় দিয়ে পুনরায় বলে, এমন কিছু হলে ভাইকে বলতে পারিস, প্রয়োজনে আমি সব। না ভাইয়া, এমন কিছু না, বাদ দাও বলেই তুষারকে থামিয়ে দেয় তিশা। দুই চোখ জুড়ে একটা ভারী নিঃশ্বাস ছাড়ে সে। অতঃপর ভাইয়ের থেকে বিদায় নিয়ে হালকা মলিন হেসে চলে গেল ঘরের উদ্দেশ্যে। নিবিড়ের সাথে মিলে বাজার সদাই সম্পন্ন করল তুষার। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসে। বাড়ি জুড়ে হুলস্থুল অবস্থা। প্রতিবেশী ভাবি ও মেয়েগুলো পড়ে আছে তিশাকে নিয়ে, আর মহিলাগুলো তুষারের মাকে হেল্প করছে ও মিলেমিশে কাজ করছে, যেন তাদের নিজের মেয়ের বিয়ে হচ্ছে। গ্রামীণ পরিবেশ এমনই হয়ে থাকে। কঠিন পরিস্থিতিতে অপরিচিত মানুষও পাশে এসে দাঁড়ায় হেল্প করার জন্য। পাত্রপক্ষ আসে সন্ধ্যার পর। একজন দৌড়ে এসে খবর দিল পাত্রপক্ষ এসে গিয়েছে। অস্থিরতা ছড়িয়ে যায় সবার মাঝে। কয়েকজন পাত্রকে লুকিয়ে দেখতে ব্যস্ত হয়ে পড়ল। তারা 5-6 জন এসেছে মাত্র। পৌঁছাতে দেরি হওয়ায় ইফতার পথেই করেছে তারা। এখন চা নাস্তার সাথে পাত্রীকে দেখার পর্ব চলছে। মাথা নিচু করে বসে আছে তিশা, বুকে তীব্র চাপা কষ্ট লালন করে। যা বোঝার সাধ্য হয়তো কারোরই নেই, তবুও তুষারের চোখে ধরা পড়ল তা। বিষয়টা অন্যরকম ঠেকলো তার কাছে। তবুও এটা বিয়ের দুশ্চিন্তা ও এ পরিবার থেকে আলাদা হওয়ার কষ্ট ভেবে তেমন একটা মাথা ঘামায়নি তা নিয়ে। তিশাকে দেখেই পছন্দ হয় তাদের। যদিও এটা সবাই জানতো, তিশাকে অপছন্দ করার মতো কোনো কারণ নেই। পুরোটা সময় আহনাফ আর চোখে বেশ কয়েকবার দেখেছিল তিশাকে। বাবা ও চাচা সাজিয়ে আনা সবাইকে ইশারা দিল বিয়ের ব্যাপারে এগিয়ে যেতে। সম্বন্ধটা মূলত তুষারের বাবার এক বন্ধুর মাধ্যমেই হয়েছিল। তিনি এখন পরিবার নিয়ে ঢাকায় থাকেন। তিনিও বর্তমানে এখানেই উপস্থিত। কথাবার্তা শেষে বিয়ের প্রস্তুতির জন্য কিছুটা সময় নিল দুই পক্ষ। মাকে আড়ালে নিয়ে যায় তুষার। খানিকটা কৌতূহল নিয়ে প্রশ্ন করে, মা, যা জিজ্ঞেস করবো তার সরাসরি উত্তর দিবে। তোমরা কি আমার থেকে কিছু লুকাচ্ছ? তুষারের মা খানিকটা বিব্রত বোধ করে বলে, কই কি লুকাবো? দেখো মা, আমি অবুঝ না, সবকিছু কেমন যেন মনে হচ্ছে। আর তিশাকেও দেখে স্বাভাবিক মনে হচ্ছে না। জিজ্ঞেস করলেও কিছু বলছে না। হচ্ছেটা কি এসব? তুষারের দিকে তাকায় তার মা। ছেলের জেদের কাছে হার মানল সে। খানিকটা অপরাধের দৃষ্টিতে চেয়ে বলে, তিশায় বিয়েতে রাজি ছিল না, তার কারণ সে কি এখন বিয়ে করতে চায় না? এমনটা না, একটা ছেলের সাথে তিশার সম্পর্ক ছিল। এটা তোর বাবা জানার পর অনেক বকাঝকা করেছে, এক প্রকার মারতেও চেয়েছিল। সোজাসাপটাভাবে বলে দিয়েছে সে ছেলেটাকে বেছে নিলে পরিবারকে ছেড়ে দিতে হবে। বিস্মিত হয় তুষার। সে জানে বাবা কেমন, তাই হয়তো তিশার নিজের সব কষ্ট চাপা রেখেছিল। তুষার বারবার জানতে চাওয়ার পরও কিছুই বলেনি। একটা তপ্ত শ্বাস ছাড়ে তুষার। সবকিছুর সমাপ্তি ঘটানোর দৃঢ় সংকল্প নিয়ে পা বাড়াতেই হাত চেপে ধরে তার মা। করুণ দৃষ্টিতে চেয়ে বলে, এমন কিছু করিস না বাবা, আমাদেরকে ছোট করিস না। তুই জানিস তোর বাবা যখন সৌদিতে ছিল তখন সেখানে 2বার হার্ট অ্যাটাক হয়েছিল তারপর দেশে ফিরে আসে। ডাক্তার বলেছিল আরেকবার এমন কিছু হলে বেঁচে থাকার আর কোনো চান্স থাকবে না। মা হয়ে তোর কাছে অনুরোধ করছি, এমন কিছুই করবি না। তিশার ভালো পরিবারে বিয়ে হচ্ছে, দেখবি খুব সুখী হবে আমাদের তিশা। চোখ বুঝে নেয় তুষার। সিদ্ধান্তহীনতায় পড়ে যায় সে। কি করা উচিত তার? মায়ের কথাগুলো কোনোটাই মিথ্যে নয়। ভাবতেই কিছু সময় নিশ্চুপ রইল সে। অতঃপর মায়ের দিকে চেয়ে প্রশ্ন ছুড়ে, ছেলেটা কে? তার নাম তুহিন, হাই স্কুলের দক্ষিণ পাশে বাড়ি। পুনরায় খানিকটা ভেবে বলে, গত বছর আমাদের গ্রাম থেকে ইন্টারে তুহিন নামের একটা ছেলেই শুধু গোল্ডেন A+ পেয়েছিল। সেই ছেলেটা? তুষারের মা হালকা মাথা নেড়ে বলে, ছেলেটা মেধাবী, তবে সমস্যা হলো সে এখনো স্টুডেন্ট। কবে প্রতিষ্ঠিত হবে তার কোনো নিশ্চয়তা নেই। আর সেখানে এত বড় পরিবার তিশার জন্য এগিয়ে এসেছে, তোর বাবা কথাও দিয়ে ফেলেছে। তাই তুহিনের কথা শুনতেও নারাজ সে। থামে তুষারের মা। বোঝানোর মতো ছেলের দিকে চেয়ে পুনরায় বলে, তিশা সবকিছু মেনে নিয়েছে, তুই আর কোনো ঝামেলা করিস না। তুই বাধা দিবি এটা জেনেই তোর বাবা কড়া আদেশ দিয়েছিল তোকে যেন এই বিষয়ে না জানানো হয়। তাই কেউ জানায়নি, তিশাও বলেনি। এখন সব সম্পন্ন হওয়ার পথে। এই সময় আমাদের মান সম্মানের কথা ভেবে হলেও নিজেকে শান্ত রাখ। দেখবি একসময় এসব ভুলে তিশাও অনেক সুখী হবে।
এসার আগে বিয়ের কাজ সম্পন্ন হয়। সবার মাঝে তীব্র হাসির ছাপ। মেয়ে পক্ষ হাসছে এত বড় পরিবারে তাদের মেয়ে সুখী হবে এই আশায়, আর ছেলেপক্ষ হাসছে বিয়ে সম্পন্ন হওয়ায়। এত কিছুর মাঝে তুষারের দৃষ্টি পড়ে সবার পেছনে থাকা দাঁড়িয়ে একটা ছেলের দিকে। সেই তুহিন ছেলেটা। শুরু থেকেই সবার পেছনে দাঁড়িয়েছিল সে, নীরবে দেখছিল প্রিয় মানুষটা অন্য কারো হয়ে যাওয়ার দৃশ্যটা। তিশা কবুল বলা অবধি দাঁড়িয়েছিল সেখানে। বিয়ে সম্পন্ন হতেই চোখের জল মুছে সেখান থেকে নীরবে প্রস্থান করে সে। একটা অদৃশ্য সত্তা যেন তার কানের কাছে এসে বলছে, এই পৃথিবীটা বড়ই অদ্ভুত। কেউ নিজের সবটুকু দিয়ে ভালোবেসে, সবটুকু দিয়ে চেয়েও প্রিয় মানুষটাকে হারায়, আবার কেউ বা না চাইতেও খুব সহজেই সেই মানুষটাকে নিজের করে পেয়ে যায়।